প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আল্লাহর অশেষ রহমতে নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। ইনশাল্লাহ আমিও ভালো আছি। আমি তোমাদের গণিত বিষয়ে ধারাবাহিক আলোচনায় গত ক্লাসে আমরা 2-2 শেষ করেছিলাম, 2-2 শেষ করেছি। তো আমরা 2-3 এখন আজকে শুরু করব। 2-2 শেষ করেছি। আসলে তোমাদের 2-3 সিলেবাসে ছিল যে ওই যে পরীক্ষাটা হওয়ার কথা, সেখানে 2-3 ছিল, 2-3 আছে। এখন আমি তোমাদেরকে আগেই বলেছি যে 2-3 অনুশীলনটা করতে গেলে 2-1 এবং 2-2 করতে হবে, 2-2 জানতে হবে, তারপরে 2-3 করব, 2-3 করা যাবে। 2-3 অনুশীলনের অঙ্কগুলো এরকম যে এটা খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায় এবং এটা প্রত্যেকটা অঙ্ক গুরুত্বপূর্ণ। তোমার পরবর্তী তোমার ক্লাস 8-এ এই ধরনের অঙ্ক থাকবে, 9-এ থাকবে। তো এটা খুবই গুরুত্বপূর্ণ এবং বিশেষ করে তোমরা যখন জব এই এডুকেশন শেষ করে, শিক্ষা জীবন শেষ করে যখন জব সেক্টরে যাবে, এই ধরনের অঙ্ক অনেক থাকে, ঠিক আছে? চাকরির পরীক্ষাগুলোতে এই ধরনের অঙ্ক থাকে, তাহলে এই অঙ্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আচ্ছা, তো আমরা শুরু করি। দেখো, তোমাদের প্রথমে 2-3 অনুশীলনী যেটা, সেটা প্রথমে আমরা এমসিকিউগুলো দেখি, তারপরে অঙ্কের মধ্যে যাব। এমসিকিউ হচ্ছে প্রথম যেটা 1 নম্বরে হচ্ছে যে 4:9 দ্বিভাজিত অনুপাত কোনটি? দ্বিভাজিত অনুপাত সাধারণত বর্গমূল করলে, কোনো অনুপাতের পূর্ব রাশি ও উত্তর রাশিকে যদি বর্গমূল করা হয় তাহলে দ্বিভাজিত রাশি পাওয়া যায়। যেমন 4:9 এটাকে যদি বর্গমূল করো তাহলে 2:3, তাহলে ক নাম্বার হলো এটা দ্বিভাজিত রাশি, ঠিক আছে? দ্বিভাজিত অনুপাত। আচ্ছা, তারপরে ক অনুপাত খ এত, খ অনুপাত গ এত হলে এটা ওই যে ধারাবাহিক অনুপাতের মতো। ধারাবাহিক অনুপাত কি? এটা হলো, দেখো, খ অনুপাত খ হচ্ছে 4:7, আবার খ অনুপাত গ হচ্ছে 10:7। তার মানে এখানে কি হচ্ছে, এই যে খ, এটাই হলো খ, আবার এটা খ। তাহলে এটাকে আমি যদি এটাকে যদি 10 দ্বারা গুণ করি তাহলে এটাকে 4:10:7:10, আর এটাকে যদি 7 দ্বারা গুণ করি, ঠিক আছে, 10:7:7:7, তাহলে এখানে কত হয় দেখো, 40:70, আর এখানে 70:49, অর্থাৎ ক হচ্ছে 40:70:49, ঠিক আছে? 40:70:49, এটা হচ্ছে ক, ধারাবাহিক অনুপাত। আচ্ছা, তাহলে এই পরেরটাও একই রকম। 3 নাম্বার, এই যে 4:3 ও 5:6 ধারাবাহিক অনুপাতের দ্বিতীয় রাশি কোনটি? 4:3 আর হলো 5:6। এখানে দেখো, মানে এটার এই যে অনুপাতের কিভাবে তুমি এই দুইটা সমান করবা, প্রথম অনুপাতের উত্তর রাশি আর হলো দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি। প্রথম অনুপাতের উত্তর রাশি, দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি, এই দুইটাকে সমান করতে হবে। তো সমান করতে গেলে আমি এইটাকে এটা দ্বারা গুণ করব, এখানে এটাকে এইটা দ্বারা গুণ করব এবং এটাকে এটা দ্বারা গুণ করব, মানে বিপরীত অল্টারনেটিভ গুণ করলেই সমান হয়ে যায়। সেটা হলো কিরকম, যে 4 গুণ, এটা যদি 5 দ্বারা গুণ করি 3 গুণ 5, আর এটাকে গুণ করব 3 দ্বারা, 5 গুণ 3 6 গুণ 3, তাহলে 20:15, 15:18। তো এখন দেখো 15:18, তাহলে এখানে কি বলছে, দ্বিতীয় অনুপাতের ধারাবাহিক অনুপাতের দ্বিতীয় রাশির মান তাহলে 15, দ্বিতীয় রাশির মান কত? 15, ঠিক আছে? আচ্ছা, এটা পারবা। এই যে 4 নাম্বার, 5 নাম্বার একই রকম। 6 নাম্বার, 5:3 ও 2:3
5-এর ধারাবাহিক অনুপাত কোনটি? একই রকম এই যে কিছুক্ষণ আগে যেভাবে করেছি এভাবে করবা। আচ্ছা 7 নাম্বার আমরা দেখি যে এত এর চতুর্থ অনুপাত কোনটি, সমানুপাতিক কোনটি, চতুর্থ সমানুপাতিক। প্রথম রাশি গুণ চতুর্থ সমানুপাতিক কি প্রথম রাশি গুণ চতুর্থ রাশি সমান সমান দ্বিতীয় রাশি গুণ তৃতীয় রাশি। তাহলে প্রথম রাশি সুতরাং চতুর্থ রাশি এখানে দ্বিতীয় গুণ তৃতীয় বাই প্রথম। এখানে তাহলে প্রথম এই দ্বিতীয় হলো কত 5, তৃতীয় হচ্ছে 15 আর প্রথম হচ্ছে 3, 3 5 আর 15 25। তাহলে চতুর্থ সমানুপাতি হলো 25। ঠিক আছে। আচ্ছা 8 নাম্বারটা দেখো। 8 নাম্বারটা দেখি আমরা। একজন দোকানদার একটি দিয়াশলাই বক্স 1.5 টাকায় ক্রয় করে এত টাকায় বিক্রয় করলে তার শতকরা কত লাভ হবে? এখন আগে লাভ কত হয়েছে এটা আগে দেখতে হবে। লাভ হয়েছে কত? 2 বিয়োগ 1.5 সমান 0.5। এখন কত টাকায় 1.5 টাকায় লাভ হয়? 0.5 টাকা। ঠিক আছে, এটাই তো তার ক্রয় মূল্য নাকি? তাহলে 1.5 টাকায় লাভ হয় 0.5 টাকা। সুতরাং 1 টাকায় লাভ হয় 1.5 0.5। 100 টাকায় লাভ হয় 1.5 0.5 গুণ 100। তো এটাকে যদি দশমিকটাকে উল্টিয়ে ফেললে এখানে কি থাকে দেখো, 5 গুণ 100, এই দশমিক উপরে উঠে গেলে গুণ 10, আর এখানে এই দশমিক উঠানোর পরে নিচে 10, তার মানে এটা 10 10 কাটা 5 3, 33 সমস্ত 3/1%। ঠিক আছে, উত্তর হলো 33 সমস্ত 3/1%। আচ্ছা এখন 9 নম্বর হচ্ছে যে একজন কলা বিক্রেতা প্রতি হালি কলা 25 টাকা দরে ক্রয় করে প্রতি হালি 27 টাকা দরে বিক্রয় করলে তার কত লাভ হয়? দেখো এক হালিতে লাভ হয় কত? 4 টাকা, 2 টাকা। প্রতি হালিতে লাভ হয় হলো 2 টাকা। 50 টাকা লাভ করলে সে কত হালি কলা ক্রয় করেছে? এখন প্রতি হালিতে লাভ হয় 2 টাকা। এখন 2 টাকা লাভ হয় এক হালিতে। ঠিক আছে, সুতরাং 2 টাকা লাভ হয় 2 টাকা লাভ হয় এক হালিতে। 1 টাকা লাভ হয় 2/1 হালিতে। সুতরাং 50 টাকা লাভ হয় 2/1 গুণ 50 হালিতে, 25 হালিতে, 25 হালি। ঠিক আছে, কত হালি ক্রয় করেছিল? 25 হালি। আচ্ছা এবার আমরা মূল অঙ্কতে যাই, এমসিকিউ শেষ। আমরা মূল অঙ্কে যাই, সেটা হচ্ছে 11 নম্বর। দেখো যে 5 জন শ্রমিক 8 দিনে 6 দিনে 8 বিঘা জমি ফসল উঠাতে পারে। 20 বিঘা জমির ফসল উঠাতে 25 জন শ্রমিকের কত দিন লাগবে? এখানে কি চেয়েছে? দিন। তাহলে যেটা প্রশ্ন চাইবে সেটা হচ্ছে সেটা শেষে হবে, প্রশ্নের লাইনের শেষে হবে সেটা। এখন দিন চাইছে, তাহলে আমরা দিন শেষে লিখব। তাহলে 5 জন শ্রমিক 8 বিঘা জমির ফসল উঠাতে পারে 6 দিনে। 5 জন শ্রমিক, এটা হচ্ছে 11 নম্বর, 8 বিঘা জমির
ফসল উঠাতে পারে 6 দিন। সুতরাং এখানে দেখো একজন শ্রমিক 8 বিঘা জমির ফসল উঠাতে পারে 6 গুণ 5 দিন। সুতরাং একজন শ্রমিক 1 বিঘা জমির ফসল উঠাতে পারে, এটা 8 ভাগ হবে। দেখো 8 দিনে 8 বিঘা যদি উঠাতে পারে এত দিনে, তাহলে 1 বিঘা উঠাতে অবশ্যই 8 গুণ সময় 8 ভাগের সময় কম লাগে, 6 গুণ 5 দিন। সুতরাং কতজন? 25 জন শ্রমিক 25 জন শ্রমিক 1 বিঘা জমির ধান উঠাতে লাগে, এটাও 8 গুণ 25 6 গুণ 5। সুতরাং 25 জন শ্রমিক 20 বিঘা জমির ধান উঠাতে লাগে, 8 গুণ 25 6 গুণ 5 গুণ 20। 4 4 দুগুণে 8 2 3 3 তাহলে 3 দিন লাগবে নাকি? 11 নম্বর 3 দিন। ঠিক আছে, এই জিনিসটা দেখো, এটা খেয়াল করো, এগুলো একটু এই কোথায় গুণ হবে কোথায় ভাগ হবে এই জিনিসটা খেয়াল করতে হবে। যে দেখো 5 জন শ্রমিক 8 বিঘা জমি ফসল উঠাতে পারে 6 দিন, তাহলে একজনে অবশ্যই গুণ হবে। 5 জনে যেটা পারে একজনে অবশ্যই 5 জন যে কাজ করে একজন করতে গেলে সেটা কি হবে, অত গুণ বেশি লাগবে সময় এতদিন। আবার একজনে যদি 8 দিনে যে সময় লাগে একদিন করলে তার অবশ্যই আরো কম, 1 বিঘা জমি মানে 8 বিঘা জমি করতে যে সময় লাগবে 1 বিঘা করতে আরো কম সময় লাগবে, তাহলে এটা ভাগ হবে। আবার স্বাভাবিকভাবে একজন যদি একদিনে 8 বিঘা এতদিন 1 বিঘা জমি এতদিনে করতে পারে, 25 জনে অবশ্যই এটা আরো 25 ভাগ হবে, 25 ভাগ সময় কম লাগবে, তাহলে সেটাকে 25 দ্বারা গুণ ভাগ করতে হবে। তারপরে 25 জন যদি 1 বিঘা জমির ফসল উঠাতে পারে এতদিনে, তাহলে 20 জনেরটা সেটাই 20 গুণ হবে। তাহলে কোনটা গুণ হবে কোনটা ভাগ হবে এটা বুঝতে হবে। ঠিক আছে, ওকে। বারো নম্বর দেখো, যে স্বপন একটি কাজ 24 দিনে করতে পারে, রতন উক্ত কাজ 16 দিনে করতে পারে, স্বপন ও রতন একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারে। এই ধরনের অঙ্কে সাধারণত আমরা একদিনের একটা হিসাব করতে পারবো, যে একদিনে দুইজনে কত কত অংশ কাজ করতে পারে। ঠিক আছে, 12 নম্বর, স্বপন 24 দিনে করতে পারে। দেখো স্বপন 24 দিনে করতে পারে এক বা সম্পূর্ণ অংশ। সম্পূর্ণ অংশ কাজ। সুতরাং স্বপন একদিনে করতে পারে বিভাগের এক অংশ কাজ। আবার রতন
রতন 16 দিনে করতে পারে সুতরাং রতন একদিনেই করতে পারে সম্পূর্ণ অংশ। সম্পূর্ণ বললে একবার সম্পূর্ণ কাজ, সম্পূর্ণ বললে অংশ লেখার দরকার নাই, ঠিক আছে? সম্পূর্ণ লেখা। দেখো তাহলে একদিনে এখন স্বপন রতন একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারে, ঠিক আছে? এখন দেখো যে তারা একদিনে করতে পারে, স্বপন রতন একদিনে করতে পারে, এই দুইটা যোগ হবে। এখন সুতরাং স্বপন ও রতন একদিনে করতে পারে 24 ভাগে 1 যোগ 16 ভাগে 1 অংশ কাজ। এখন লসাগু 24 আর 16 লসাগু হলো কত? 2 12 8 2 6 4 3 2 3 দুগুণে 6 6 দুগুণে 12 12 দুগুণে 24 24 দুগুণে 48 48 2 3 16 48 3। এখন স্বপন রতন এত অংশ কাজ করতে পারে একদিনে। এখন সুতরাং স্বপন রতন একবার সম্পূর্ণ কাজ করতে পারে এতদিন। সমান সমান এটাকে 9 সমস্ত 5 9 45 আর 3 এতদিন, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে উত্তর, 9 সমস্ত 5 ভাগে 3 দিন, ঠিক আছে? ওকে, তারপর আমরা পরের অঙ্কটা দেখি। হাবিবা ও হালিমা একটি কাজ একত্রে 20 দিনে করতে পারে। হাবিবা ও হালিমা একত্রে 8 দিন কাজ করার পর হাবিবা চলে গেল, বাকি কাজ 21 দিনে শেষ করলো। সম্পূর্ণ কাজটি হালিমা কত দিনে করতে পারে? হাবিবা ও হালিমা হালিমা 20 দিনে করতে পারে একটি কাজ।
সুতরাং খালিদ একদিনে করতে পারে 2/1 কাজ। তারা উভয় কত দিনে? 8 দিন। আবার হালিমা 8 দিনে করতে পারে 2/1 গুণ 8। এখন কাটাকাটি দিলে 4 দিয়ে দিলে 4 দুগুণে 8, 4 5 8 20। 5/2 কাজ। 8 দিনে তারা এটা করলো, ঠিক আছে। এখন 8 দিনে তারা 5/2 করলো। এখন বাকি কাজ হচ্ছে কত? সুতরাং মনে করি, সুতরাং বা কাজ বাকি, সুতরাং কাজ বাকি হলো 1 বিয়োগ 5/2 ইকুয়াল টু 5/2 বিয়োগ 2 সমান 5/3 কাজ বাকি হলো 5/3। এখন বাকি কাজ 21 দিনে শেষ করলে সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ হবে? অর্থাৎ হালিমা এটাকে দেখো, হালিমা এত অংশ কাজ করে 21 দিনে, সুতরাং সম্পূর্ণ অংশ কাজ করে, অর্থাৎ হালিমা 5/3 অংশ কাজ করে 21 দিনে। সুতরাং একবার সম্পূর্ণ কাজ করে, এটা উল্টে যাবে নাকি? 3 নিচে 5 গুণ 21, 35 দিন। তাহলে সম্পূর্ণ কাজটি হালিমা করতে লাগবে কত? 35 দিন। आंसर ठीक है निश्चय। ठीक है, তোমরা নিশ্চয়ই এটা বুঝেছো। দেখো যে হালিমা এখানে দুইজন উভয়ে 8 দিনে এত অংশ করে, তো বাকি কাজ হচ্ছে এত অংশ। এই অংশ দিয়ে হালিমা 21 দিনে করতে পারে। এখন এত অংশ দিয়ে 21 দিনে করতে পারে, তাহলে সম্পূর্ণ অংশ করতে পারে তাই 35 দিনে। এটা এই ভগ্নাংশটা এখানে গেলে কি হয়? উল্টে যায়। চোদ্দ নম্বর দেখো, 30 জন শ্রমিক 20 দিনে একটি বাড়ি তৈরি করতে পারেন। কাজ শুরুর 10 দিন পরে আবহাওয়া খারাপের জন্য 6 দিন বন্ধ রাখে কাজ। নির্ধারিত সময় কাজটি শেষ করতে হলে অতিরিক্ত কতজন শ্রমিক লাগবে? এটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, একটু জটিল আছে। যে দেখো, প্রথমে মনে করি সম্পূর্ণ কাজটি সম্পূর্ণ আচ্ছা দেখো, তাহলে 30 জন শ্রমিক 20 দিনে করতে পারে এক সম্পূর্ণ কাজ, সম্পূর্ণ বাড়ি। মনে করি সম্পূর্ণ
30 জন শ্রমিক কত দিনে? 8 দিন, 10 দিন কাজ শুরু। 10 দিনে কতটুকু করতে পারে? এক অংশ কাজ। তাহলে দেখো 2/1 কাজ তারা কতজন করছে? 2/1 30 জন শ্রমিক 10 দিনে করছে 2/1 কাজ। এখন বাকি কাজ 1 বিয়োগ 2/1 সমান সমান 2/2 বিয়োগ 1 সমান সমান 2/1। বাকি কাজ হলো এত। এখন তাকে কত দিনে শেষ করতে হবে? দেখো এখানে একটু বোঝার বিষয়, সেটা হচ্ছে টোটাল হলো 20 দিন। তারা 20 দিনে করতে পারে একটি কাজ, কিন্তু 10 দিন সময় হলো 20 দিন। 10 দিন পর আবহাওয়া খারাপ জনিত কারণে কাজ বন্ধ আছে। এখন এটা 6 দিন কাজ বন্ধ ছিল, তাহলে বাকি আছে কয়দিন? 4 দিন। ঠিক আছে, এখন দিন বাকি আছে, এই যে কত দিন বাকি আছে হলো কত? 4 দিন। এটা কিভাবে বলবো? তাহলে দিন বাকি আছে 20 বিয়োগ 10 যোগ 6। 10 দিন তো আরো করছে, আর হলো 6 দিন চলে গেছে, ইকুয়াল টু 20 বিয়োগ 16 দিন সমান সমান 4 দিন। এখন এই 4 দিনের মধ্যে তাকে বাকি কাজটা করতে হবে। তো আমরা দেখো এই 10 দিনে 30 জন শ্রমিক করে কত অংশ? হাফ অংশ। মানে 10 দিনে হাফ অংশ করে হলো কতজন? 30। এই 30 জন নাকি? 10 দিনে হাফ অংশ করে হলো 30 জন। এখন আমরা এটা লিখি যে 10 দিনে হাফ অংশ কাজ করে 30 জন শ্রমিক। সুতরাং একদিনে হাফ অংশ কাজ করে 10 দিনে যদি হাফ অংশ কাজ 30 জনেই করে, ঠিক আছে, তো একদিনে অবশ্যই সেটা কি হবে? একদিনেরটা সেটা কি হবে? মার্কার খুব সমস্যা করতেছে। 10 গুণ 30 জন শ্রমিক। এখন সুতরাং একদিনে যদি হাফ অংশ এতজন কাজ করে, সুতরাং 4 দিনে করবে। 4 দিনে হাফ অংশ কাজ করে, এটা 4 দ্বারা ভাগ হবে। ঠিক আছে, 10 গুণ 30, তাহলে 2 75 জন শ্রমিক। তাহলে 4 দিনে হাফ অংশ করতে পারে 75 জন শ্রমিকে। এখন শ্রমিক হলো 30 জন আছে, শ্রমিক আছে কতজন? 30 জন। সুতরাং অতিরিক্ত শ্রমিক লাগবে। সুতরাং অতিরিক্ত শ্রমিক
প্রয়োজন হবে, প্রয়োজন লাগবে, শ্রমিক লাগবে 75 বিয়োগ 30 জন সমান 45 জন। ঠিক আছে, 45 জন শ্রমিক অতিরিক্ত লাগবে। তাহলে দেখো 10 দিনে যদি হাফ অংশ এতজন 30 জন করে, একদিনে অবশ্যই হাফ অংশ করতে গেলে তাদের 10 গুণ বেশি সময় লাগবে। আর যদি একদিনে যে যদি এতজন শ্রমিক হবে 4 দিন করলে অবশ্যই 60 ভাগ সময় কম লাগবে, সেখানে 4 দ্বারা ভাগ হয়েছে। ঠিক আছে, জিনিসটা তাহলে একটু বুঝে করতে হবে, বুঝে লিখতে হবে। আমরা আর একটা অঙ্ক করব এই ক্লাসে, তারপর এই ক্লাস শেষ করব। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে 45 জন। দেখো 15 নম্বর, দেখো যে একটি কাজ ক ও খ, খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা। একটি কাজ ক ও খ একত্রে 15 দিন, 16 দিনে, খ ও গ 12 দিনে, ক ও ঘ 20 দিনে করতে পারে। ক খ গ একত্রে কত দিনে করতে পারে? এটা লিখবে যে ক ও খ একত্রে 16 দিনে করে একটি কাজ, ক ও খ একত্রে 16 দিনে করে একবার সম্পূর্ণ কাজ। সুতরাং ক ও খ একত্রে একদিনে করে 16/1 অংশ কাজ। আবার খ ও গ একত্রে 12 দিনে করে একবার সম্পূর্ণ কাজ। সুতরাং খ ও গ একত্রে একদিনে করে 12/1 অংশ কাজ। আবার এখানে এবং লিখি, এবং ক ও গ ক ও গ একত্রে 20 দিনে করে একবার সম্পূর্ণ কাজ। সুতরাং ক ও গ একত্রে একদিনে করে 2/1 অংশ কাজ। এখন দেখো ক কয়টা? 2টা, খ এত এইভাবে। সুতরাং এখন ক যোগ খ যোগ খ যোগ গ যোগ ক যোগ গ একদিনে করে একত্রে একদিনে করে, এগুলো কি হবে? যোগ হবে। 16/1 যোগ 12/1 যোগ 20/1 অংশ কাজ। বা এখানে বানা সমান সমান দিই, 2 ক যোগ 2 খ যোগ 2 গ একত্রে একদিনে করে
লসাগু কত হবে? 16, 12, 20। লসাগু হচ্ছে 2, 8, 6, 10। 2, 4, 3, 5। 3 5 15, 4 15, 60, 120, 240। ঠিক আছে, 240। এখানে 240 16 মধ্যে কয়বার যায়? 240 ভাগ 16, 15, 20 যোগ 12। 12 গুণ 20, 240। ঠিক আছে। আচ্ছা, এখন এত অংশ বা 2 ক যোগ খ যোগ গ একত্রে একদিনে করে 240, 20 আর 15, 35, 47। বা ক যোগ খ যোগ গ একত্রে একদিনে করে এই যে দুইটা নিচে আসবে 240, 47 অংশ, এত অংশ। ঠিক আছে, 240। এখন এই যে, তো আমরা এটাকে তাহলে সমান সমান কি লিখি? 480 ভাগের 47 অংশ। ঠিক আছে, এখন এত অংশ ক যোগ খ, ক যোগ খ যোগ গ একত্রে 480 ভাগের 47 অংশ কাজ করে একদিন। সুতরাং ক খ গ একত্রে এক বা সম্পূর্ণ কাজ করে, এটা কি হবে? 47 নিচে আসবে, 480 উপরে যাবে। ঠিক আছে, এখন এটাকে আমরা যদি লিখি 10, 470, 10 সমস্ত, এটা কত হয় ভাগ করলে? 10 সমস্ত 47 ভাগে 470 আর 10-এ 480, 10 দিয়ে। তাহলে এটি হচ্ছে উত্তর। ঠিক আছে, ক খ গ সম্পূর্ণ অংশ কাজ করে 10 সমস্ত 47 ভাগের 10 দিয়ে। ওকে, তাহলে এই অঙ্কগুলো আজকে যেগুলো করিয়েছি এগুলো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক। আমরা নেক্সট দিন আরও ইম্পর্টেন্ট অঙ্ক করবো। এদের প্রত্যেকটা অঙ্কই ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে, প্রত্যেকটা অঙ্কই গুরুত্বপূর্ণ। এবং কয়েকটা সূত্র আমি লিখে দিব এই জিনিসটা, বিশেষ করে চৌবাচ্চার আর হচ্ছে স্রোতের, চৌবাচ্চা এবং স্রোতের এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো আশা করি তোমরা এগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে বাসায়। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি এগুলো মনে থাকবে এবং করতে পারবা। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।